আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ। সৌদির দাহারানে যে কোনো সময় হামলার সতর্কবার্তা। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরায়েলের বিমান হামলা। সৌদিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি আক্রান্ত। তেহরানে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি ট্রাম্পের। অগ্নিগর্ভ হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের প্রতি চীনের সমর্থন। তেহরানের বিরুদ্ধে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। কুয়েতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। বললেন সমাজ কল্যাণমন্ত্রী। ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, আশ্বাস নৌ পরিবহন মন্ত্রীর। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয়, রুল হাইকোর্টের। 4 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। এবং দুদক চেয়ারম্যান ও 2 কমিশনারের আকস্মিক পদত্যাগ চাপে নয়, সরকারের প্রত্যাশার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত, জানালেন ডক্টর আব্দুল মোমেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সৌদি আরবের তেল সমৃদ্ধ নগরী দাহারানে যে কোনো সময় ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এই শহরটিতে ওয়াশিংটনের একটি কনসুলেট রয়েছে, তাই এই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায় ইরান। এরপর মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে আমেরিকান নাগরিকদের যত দ্রুত সম্ভব সরে যেতে নির্দেশ দেয় স্টেট ডিপার্টমেন্ট। এদিকে ইরানের সঙ্গে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানিয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ নিহত হওয়া সহ দেশটির আকাশ প্রতিরক্ষা, বিমান বাহিনী এবং নেভি ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় তেহরান আলোচনা করতে চাইছে, যা সম্ভব নয়। ওদিকে তেহরানে প্রেসিডেন্টের কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় ছাড়াও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে। এর বাইরে খামেনি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু অবকাঠামো বিমান হামলায় ধ্বংসের দাবি করেছে তেল আবিব। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ইরবিলে মার্কিন অবস্থানে আঘাত, তেহরানে দফায় দফায় বিস্ফোরণ দীর্ঘস্থায়ী যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পূর্ণ শক্তিতে আঘাত হানার। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আর আলোচনা নয়, এখন যুদ্ধ চলবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার দ্বার প্রান্তে। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। হামলা আর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। আকাশে ক্ষেপণাস্ত্র, মাটিতে ধ্বংসস্তূপ, কূটনীতিতে চরম উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সীমান্ত ছাড়িয়ে কূটনৈতিক মিশনগুলোতেও আঘাত হানছে 2 পক্ষ। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর আগে ইরানে চলমান অভিযানে অন্তত 6 মার্কিন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। এই প্রাণহানি সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। এসব হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব দ্রুতই বড় ধরনের পাল্টা পদক্ষেপ দেখা যাবে। যুক্তরাষ্ট্র এখনও পূর্ণ শক্তিতে আঘাত হানেনি। সবচেয়ে বড় আঘাত এখনো বাকি। প্রয়োজনে স্থলসেনা পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে মার্কিন সেনাবাহিনীর। ইরানের রাজধানী তেহরানে মধ্যরাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। শুধু তেহরান নয়, কারাজ ও কোম সহ ইরানের 131টি শহরে ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং কমপ্লেক্সে হামলার খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
ইসরায়েল ডিফেন্স ফোর্সের বরাতে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশ জুড়ে সাইরেন বেজে ওঠে, নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। তবুও আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত কয়েকদিনের হামলায় ইরানে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু শিশু রয়েছে। সংঘাতের বিস্তার এখন লেবাননেও। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। এরপর বৈরুতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিশ্ব জ্বালানি তেলের প্রায় 1/5 এই সংকীর্ণ নৌপথ দিয়ে যায়। ফলে এই পথ অচল হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার সময় হামলা চালিয়েছে, ইরান আর আলোচনায় বসবে না। কূটনৈতিক আলোচনার মাঝেই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে। ইরানের হামলার লক্ষ্য কোনো দেশ নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে স্পষ্ট জানিয়েছেন, জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না, তবে সদস্য দেশগুলো চাইলে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে পারে। The NATO defense ministers in Brussels, and as I said to the presser at the end, ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা, বাড়তে থাকা প্রাণহানি এবং তেল রুটে অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্য এখন এক অজানা গন্তব্যের দিকে এগোচ্ছে। প্রশ্ন একটাই, এই সংঘাত কি সীমিত থাকবে নাকি রূপ নেবে আরও বিস্তৃত যুদ্ধে? আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছে চীন। এদিকে ইরানের বিরুদ্ধে নিজ দেশের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। অন্যদিকে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ সরাসরি সংঘাতের পক্ষ না নিলেও তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এর আগে 3টি মার্কিন যুদ্ধবিমান ভুলক্রমে ভূপাতিত করে কুয়েতের সামরিক বাহিনী। দেশের আকাশে মার্কিন বিমান কি করছিল এই প্রশ্ন তুলেছে ইরান। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে 15টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর মানচিত্রে সোমবার এ চিত্র দেখা গেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হবে না বলেও জানান তিনি। এদিকে যুক্তরাজ্য শুরুতে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্মিলিত আত্মরক্ষার খাতিরে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন। আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অত্যন্ত বেশি সময় নিয়েছেন। Extraordinarily difficult for anyone to stop them from making these highly forbidden. অন্যদিকে কুয়েতে ভুলক্রমে যুক্তরাষ্ট্রের 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। দেশটিতে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কুয়েতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার কথা থাকলেও তাদের আকাশে মার্কিন বিমান কি করছিল? তারা যেমনটা দাবি করছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে যুক্তরাষ্ট্রের 3টি বিমান ভূপাতিত করেছে। বিষয়টি যদি সত্যি হয়, তাহলে এটি তো তাদের সেনাবাহিনীর সম্মান নিয়ে প্রশ্ন তুলবে। কুয়েতকে অবশ্যই জবাব দিতে হবে, তাদের এখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কি করছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে টেলিফোনে কথোপকথনে এই সমর্থনের কথা জানিয়েছেন তিনি। আশিকুর রহমান, এটিএন বাংলা।
দেশে 14 দিনের জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। প্রতিষ্ঠানটির মালিকানা ও অঙ্গ প্রতিষ্ঠানগুলোর ডিপোতে 4,20,765 টন পেট্রোলিয়াম পণ্য রয়েছে। এর মধ্যে ডিজেল 2,23,127 টন, যা দিয়ে দেশে 14 দিনের চাহিদা মেটানো সম্ভব। এছাড়াও 30 দিনের 34,133 টন অকটেন এবং 20 দিনের 21,705 টন পেট্রোল, 38,777 টন জেট ফুয়েল, 16,548 টন কেরোসিন, 78,278 টন ফার্নেস অয়েল এবং 6,275 টন মেরিন ফুয়েল মজুদ রয়েছে। চলতি মাসে আরও 4 লাখ টনের মতো ডিজেল ও 1 লাখ টন ক্রুড অয়েল দেশে আসার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য সংকটে আজ আরও 38টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত 4 দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 147টি ফ্লাইট বাতিল হলো। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে শনিবার থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করে ঢাকা। পরে সোমবার সীমিত রুটে ফ্লাইট চলাচল শুরু হলেও আকাশপথের নিরাপত্তায় যাত্রীদের মাঝে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তবে ওমান, সৌদি আরব সহ অন্যান্য দেশে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদের আগে 10 মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজেড জাহিদ হোসেন। এদিকে আসন্ন ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ প্রতিমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী। সেই সাথে ঈদের আগে দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচনী ইস্তেহার অনুসারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি নিয়ে গণমাধ্যমে কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। কার্ড এন্ট্রি দেওয়া হলেই শেষ না, এন্ট্রি দেওয়ার পর এইটা একটা স্মার্ট কার্ডের মতো হবে। তিনি জানান, আসন্ন উপনির্বাচনের কারণে বগুড়ার পরিবর্তে 10 মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10 মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন কড়াইল বস্তি। এই কার্ড সবাই ইউনিভার্সালি পাবে, তার মধ্যে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণীর যে ফ্যামিলি, ওনারা এটার সুবিধাভোগী হবে। এদিন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী জানান, ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। সেই সাথে ট্রেনে বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের জন্য 15% ছাড়ের ব্যবস্থা করবে সরকার। যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। এসব ব্যাপারে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত ইনশাল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদ যাত্রা হবে। এদিকে ঈদের আগে দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। আশা করতেছি যে দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করব ইনশাআল্লাহ। সারাদিন ক্লান্ত পরিশ্রম শেষে বিকেলে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির উদ্যোগে বক্তারা বলেন, বর্বর হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের সার্বভৌমত্ব ও জনগণের কর্তৃত্বকে লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার উপর চরম আঘাত। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়েছে তার পরিণতি হতে পারে ভয়াবহ। বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য গত 16 ফেব্রুয়ারির চিঠি কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে।
এ বিষয়ে দুটি আলাদা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। উচ্চ আদালতের আদেশের ফলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই জুলাই সনদ ও গণভোট বিচারাধীন ইস্যু হয়ে গেল বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গত বছরের 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এরপর 12 ফেব্রুয়ারি একই সাথে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বিএনপি। ওই দিন দুটি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থাকেন। দুটি শপথ নেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না এমন যুক্তিতে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। রিটে জুলাই সনদ ও গণভোট বাতিল চাওয়া হয়। সব পক্ষের শুনানি করে রুল জারি করেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এই আদেশের ফলে গণভোট নিয়ে জাতীয় সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আমরা জুলাই সংস্কার আদেশ এবং গণভোট এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। গণভোট অর্ডিন্যান্স যেটা সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। জামাতের আইনজীবী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। রাজনৈতিক ইস্যুকে আদালতের কাঁধে চাপিয়ে দেয়া ভালো নজির হবে না বলেও মন্তব্য করেন তিনি। অতীতেও আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছে যে সমস্ত বিষয়কে, যেগুলো রাজনৈতিকভাবে সেটেল করার বিষয় ছিল, তার কোনোটারই ভালো ফলাফল আমরা দেখতে পাই না। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আরেকদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের উপর শুনানি শেষে গণভোট ও জুলাই সনদ নিয়ে চূড়ান্ত রায় দেবেন হাইকোর্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আকস্মিকভাবে পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। কমিশনের বিদায়ী চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন দাবি করেন, চাপে নয়, সরকারের প্রত্যাশার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। সরকার চাইলে তাদের চেয়েও উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ দিতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2024 সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র সচিব থেকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ডক্টর আব্দুল মোমেন। কমিশনার হিসেবে নিয়োগ পান মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। কমিশনে যোগ দিয়েই দুর্নীতির বিরুদ্ধে সতর্ক বার্তা দেন তারা। আমরা যদি এই দুর্নীতিকে কার্ব করতে পারি। তাদের মেয়াদে অন্তর্বর্তী সরকারের সময়ে শত শত মামলা করে দুদক, যার বেশিরভাগই শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। এছাড়াও এস আলম, বসুন্ধরা সহ কয়েকটি বড় গ্রুপ ও ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা করে দুদক। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন পর্যায়ে পরিবর্তন হলেও টিকে ছিলেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। মঙ্গলবার সকালেও অফিসে আসেন তারা, তবে দুপুরের দিকে পরিস্থিতি পাল্টাতে থাকে। ডাক পড়ে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে। সেখান থেকে বের হয়ে পদত্যাগের কথা জানান দুদক কমিশনার আলী আকবর আজিজি। আমি এইমাত্র পদত্যাগ করে আসলাম। দুর্নীতি দমন কমিশনের 22 বছরের ইতিহাসে সবচেয়ে কম সময়ে অর্থাৎ 15 মাসেই বিদায় নিতে হলো এই কমিশনকে। জানা গেছে, ভোটের আগে দুদক চেয়ারম্যানের রাজনৈতিক বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপির নীতি নির্ধারকরা। মেম্বার অব দ্য পার্লামেন্টের কাজ তো শুধুমাত্র আইন প্রণয়ন করা, দেশটাকে ভালোভাবে ডিরেকশন দেওয়া। যদি আইন প্রণয়ন করাই হয় তো এটা তো নিশ্চয়ই কোনো লাভজনক কোনো প্রতিষ্ঠান হওয়ার কথা না। আর সে কারণেই পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে, যদিও তা অস্বীকার করেন দুদকের বিদায়ী চেয়ারম্যান। এই কমিশনের 3 সদস্য আমরা পদত্যাগ করেছি। আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র
মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। তাদের পদত্যাগপত্র গ্রহণের পর সার্চ কমিটির মাধ্যমে আবারও দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এমন মন্তব্য করে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাজ্য আগ্রহী বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে ব্রিটিশ হাই কমিশনার বলেন, নতুন সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে দুই দেশের অভিন্ন স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। I congratulate the Honourable Minister on taking up his new role here. নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছি। দুদেশের দ্বিপাক্ষিক অভিন্ন সম্পর্ক জোরদার নিয়ে কথা হয়েছে। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বহু পুরনো দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। দেশের এই নতুন অধ্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাজ্য। As you know, the UK has a very long-standing partnership. স্বচ্ছতা, বিবেকবোধ ও দায়বদ্ধতা নিয়ে রোগীদের যত্ন নিতে চিকিৎসকের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে ন্যাশনাল ডক্টর ফোরামের ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মানুষের দেহের চিকিৎসার পাশাপাশি মনের চিকিৎসাও করতে হবে। হাসপাতাল ও পুলিশকে মানুষ নিরাপদ স্থান মনে করে, তাই এই বিশ্বাসের জায়গা যেন নষ্ট না হয় সে বিষয়ে ডাক্তারদের সজাগ থাকার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। যে মানুষটা আমাদের কাছ থেকে শান্তি পাবে, আরাম পাবে, সিনসিয়ার ট্রিটমেন্ট পাবে, ও মুখ দিয়ে বলুক না বলুক, সেই মানুষের দোয়া আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি কিনা। আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আমরা দুনিয়ার সামনে একটা মডেল উপস্থাপন করতে পারি কিনা। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দেহের নয়, শুধু মনের চিকিৎসা করার সেই সুযোগটাও দান করুন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। রাজধানীর বসুন্ধরায় আমিরের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন তারা। ডাক্তার শফিকুর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত তাকে শুভেচ্ছা জানান। এ সময় উভয় পক্ষ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডক্টর লিউ ভিউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার এবং জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন। বর্তমান সরকার কিছু উন্নয়ন কাজ শুরু করেছে। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিলেটের দক্ষিণ সুরমায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে বিগত সরকার ধ্বংস করে গেছে। বর্তমান সরকার খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই অবহেলিত এলাকায় তবে উন্নয়নের ধারাবাহিকতা অনুযায়ী জরুরি প্রয়োজন যেগুলি, সেগুলি আমরা অবিলম্বে শুরু করব এবং পর্যায়ক্রমে যা প্রয়োজন আছে আমরা আগামী 3-4 বছরের মধ্যেই সেগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে। গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যদি জনগণের
রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি স্থিতিশীল না করার আহ্বান জানান নাহিদ। গণভোটের রায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়নের দাবিও জানান এনসিপির আহ্বায়ক। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁ পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। পরিবেশ অধিদপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র পেলে সাভারের বলিয়ারপুরের আমিনবাজার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। মানুষের ক্ষতি করে সরকার কোনো কিছু করবে না বলেও জানান মিল্টন। বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ময়লা এখানে ফেলা হতো। অনেক আগেই এই ময়লা ট্রাশ করে বিদ্যুৎ উৎপাদন করা যেত, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতায় তা হয়ে ওঠেনি। বিদ্যুৎ উৎপাদন হলে এখানে আর মানুষের দুর্ভোগ থাকবে না বলে জানান প্রশাসক। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়লাকে সবসময় ক্রাশ করার জন্য, ক্রাশ করে এটাকে থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, দুর্গন্ধ মুক্ত হবে। এই কাজটি হয়নি, একমাত্র পরিবেশ থেকে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এর কারণে আমরা চাইবো অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে, এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে, যাতে কোনোভাবে আমাদের জনগণের দুর্ভোগ না হয়। যশোর সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত উপস্থিত ছিলেন। তিনি বলেন, সামষ্টিকভাবে সফল হতে হবে, তাই মিলেমিশে ভালো থাকার চেষ্টা করতে হবে। ফোরামের আহ্বায়ক মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৬ আসনের এমপি অধ্যাপক মোহাম্মদ মুক্তার আলী। অনুষ্ঠানে বক্তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। যশোর সমিতি যখন তৈরি হয়, একটি নির্দিষ্ট জায়গা দেবার জন্য আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের একটি উদ্যোগ ছিল। সফল হতে গেলে সামষ্টিকভাবে সফল হতে হবে। আমরা যদি পরস্পরের মধ্যে এই মেলবন্ধনটি তৈরি করতে পারি এবং এটাকে যদি আমরা নার্চার করতে পারি, আমি মনে করি সামষ্টিকভাবে উন্নয়ন সম্ভব। আসুন আমরা সকলে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ ধরে আমরা যশোরের উন্নয়নে আমরা ব্রতী হই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপের ইলেকট্রনিক্স রিটেল চেইন ভিশন এম্পোরিয়াম শুরু করেছে ওমরাহ কাফেলা অফার ক্যাম্পেইনের দ্বিতীয় সিজন। রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। ক্যাম্পেইনের আওতায় ভিশন এম্পোরিয়ামের যে কোনো শোরুম থেকে সর্বনিম্ন ৫,০০০ টাকার পণ্য কিনলেই স্বয়ংক্রিয়ভাবে ওমরাহর ড্রয়ে অংশ নিতে পারবেন ক্রেতারা। অনুষ্ঠানে আর.এন. পাল বলেন, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জীবনকে সমৃদ্ধ করতে কাজ করছে ভিশন এম্পোরিয়াম। 2025 সালে প্রথম সিজনে 20 জন ভাগ্যবান ক্রেতা ওমরাহ পালনের সুযোগ পান, যাদের বিমান ভাড়া, থাকা খাওয়া সহ প্রয়োজনীয় খরচ বহন করে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের স্থলবাহিনী পাকিস্তানের দক্ষিণ পশ্চিম সীমান্তের 16টি সামরিক স্থাপনা এবং উত্তর পশ্চিমের একাধিক স্থানে হামলা চালিয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে 67 জন তালেবান যোদ্ধা বাহিনীর সদস্য এবং একজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, এই সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এক্সে দেয়া এক পোস্টে তথ্যমন্ত্রী বলেন, আফগান বাহিনী বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কিল্লা সাইফুল্লাহ, নুশকি এবং চামানের 16টি স্থানে স্থল আক্রমণ চালিয়েছে। প্রতিশোধমূলক আক্রমণে আফগান বাহিনীর 27 তালেবান যোদ্ধা নিহত হয়েছে। বলেন, আফগান বাহিনী উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী অঞ্চলে 25টি স্থানেও আক্রমণ চালিয়েছে, যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে 40 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।
পাকিস্তান এবং আফগানিস্তান উভয়ই দাবি করেছে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নিজেদের ভান্ডারে পারমাণবিক বোমার সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখরো। স্থানীয় সময় সোমবার উত্তর পশ্চিম ফ্রান্সের লয়েল লং সামরিক ঘাঁটিতে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা দেন। ইমানুয়েল মাখরো বলেন, বর্তমানে ফ্রান্সে ৩০০-র কম পারমাণবিক বোমা আছে। তিনি এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তবে ঠিক কতগুলো বাড়ানো হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বলেনি। অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সারা দেশের প্রতিবন্ধীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলশান ক্লাবে ২০২৬-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভাপতিত্ব করেন অবাক বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গুলশান ক্লাবের পরিচালক আরাফাতুর রহমান আপেল, সুইড বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ মাহবুবুল মুনির, স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম এবং A10 বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। বক্তব্য রাখেন অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অবাক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সোহেল। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এবার খেলার খবর। হারলেও এশিয়ান কাপের বড় মঞ্চে প্রথমবার মাঠে নেমে চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। রক্ষণভাগের ভুলে 2টি গোল হজম করতে হলো। সিডনিতে পুরো 90 মিনিট আফ্রিদা ঋতুপর্ণারা দেখিয়েছে অসামান্য দৃঢ়তা, রচনা করল সাহসের গল্প। কোচ পিটার বাটলারের পরিকল্পনা ছিল চীনের শক্তিশালী আক্রমণ ভাগ রুখে দেয়া। প্রথম 43 মিনিট সফলও হয়েছে লাল সবুজের দল, তবে 44 মিনিটে ওয়াং সোয়াং দূরপাল্লা শটে চীনকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করার সময় কোহাতি কিস্কুর পায়ে লেগে বল জালে প্রবেশ করে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। শারীরিক সামর্থ্য আর অভিজ্ঞতায় এগিয়ে থাকা চীন 2-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। আগামী শুক্রবার সকাল 8টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। চলতি টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের পৌঁছারাই একমাত্র অপরাজিত দল, টানা 7 জয় পেয়েছে তারা। এতে শিরোপা জয়ে ফেভারিটের ট্যাগ লেগেছে দক্ষিণ আফ্রিকার গায়ে। তবে ভালো খেলতে খেলতে খেই হারিয়ে ফেলার বদ অভ্যাস আছে মার্করাম ডি ককদের, তাই সতর্ক প্রোটিয়ারা। অবশ্য চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বেও নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি টি-20 বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত করতে চাইছেন মিচেল স্যান্টনাররা। কিন্তু ইতিহাস বলে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বিশ্ব আসরে 5 বারের লড়াইয়ে একবারও জেতেনি কিউইরা। কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার সন্ধ্যা 7টায় শুরু হবে খেলাটি। শেষ করছি ঈদে বাড়ি ফেরার খবর দিয়ে। ঈদ উল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে রেল ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনেই অনলাইনে ট্রেনের টিকিটের ব্যাপক চাপ দেখা যায়। 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের অধিকাংশ টিকিট। বাসের অগ্রিম টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিলেন যাত্রীরা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। মঙ্গলবার থেকে শুরু হয় ঈদের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনে বিক্রি হয় 13 মার্চের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। সকাল 8টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়ার পর প্রথম 1 ঘন্টায় 21 লাখ মানুষ টিকিট কাটার চেষ্টা করেন। 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের অধিকাংশ ট্রেনের টিকিট। টিকিট না পেয়ে ভোগান্তির কথা জানান যাত্রীরা। কাউন্টারে জিজ্ঞাসা করলাম, এখানে 13 তারিখের টিকিট দেন, অনলাইনে সব শতভাগ টিকিট দেওয়া হয়েছে। অনলাইনে শতভাগ টিকিট দেওয়া হয়েছে। আমি 8টার দিকে ঢুকলাম, আমার একবার প্রথমে ঢুকালো না অ্যাপসে, পরে যখন অ্যাপসে ঢুকালো তখন আপনার একটা টিকিটও নাই। 1 মিনিটের ব্যবধানে কিভাবে এত টিকিট দেওয়া হয়ে যায়। অন্যদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। সেখানেও অগ্রিম টিকিট কাটতে এসে দুর্ভোগের কথা জানান যাত্রীরা। ভোর 5টা থেকে দাঁড়িয়েছি লাইনে, যাবো হলো গাইবান্ধা। প্রায় 5 থেকে 6 ঘন্টা হবে, গাইবান্ধা যাব। আমি 8:30টার সময় আসছি, এইখানে এসে লাইনে দাঁড়াইছি, এখন এই অবস্থায় এখানে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে শিডিউল বিপর্যয় ঠেকাতে ইঞ্জিন বাড়ানো এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের পরিকল্পনা রয়েছে।
এই পর্যন্ত সকাল 8টা থেকে আমাদের পশ্চিম অঞ্চলের প্রায় 95% টিকিট অলরেডি সেল। সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যাতে নিরাপদ এবং অন টাইমে আমরা যাতে যাত্রীদেরকে পৌঁছে দিতে পারি। অনলাইনে টিকিট সার্ভারে চাপ কমাতে এবার পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে অনলাইনে বিক্রি করা হবে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ। সৌদির তেহরানে যে কোনো সময় হামলার সতর্কবার্তা। ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরায়েলের বিমান হামলা। সৌদিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি আক্রান্ত। তেহরানে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি ট্রাম্পের। অগ্নিগর্ভ হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের প্রতি চীনের সমর্থন। তেহরানের বিরুদ্ধে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। কুয়েতে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত। কড়াইলবস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী, বললেন সমাজ কল্যাণমন্ত্রী। ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ে বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, আশ্বাস নৌ পরিবহন মন্ত্রী। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয়, রুল হাইকোর্টের। 4 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। এবং দুদক চেয়ারম্যান ও 2 কমিশনারের আকস্মিক পদত্যাগ চাপে নয়, সরকারের প্রত্যাশার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত, জানালেন ডক্টর আব্দুল মোমেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।